সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খেলাধুলায় আঘাতজনিত ব্যথা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন ফিজিওথেরাপিস্ট। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। বাচ্চাদের যে কোনো ধরনের খেলার ক্ষেত্রে একটু ব্যথা পেয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, যদি হালকা ধরনের কোনো মোচড় পায়ে খেয়ে থাকে সেক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্টটা বাসায় তারা কিভাবে নিতে পারে? প্রত্যেকটা খেলাধুলার ক্ষেত্রে দেখা যায় যে একটু ওয়ার্ম আপের একটা ইস্যু থাকে, হ্যাঁ, কিন্তু বাচ্চারা কিন্তু অতটা ধৈর্যশীল হয় না। তো ওরা অনেক সময় ওয়ার্ম আপ ছাড়াই খেলাটা শুরু করে, যার কারণে অনেকেই কিন্তু ইনজুরির শিকার হন। যেমন হয়তো তার ফুটবল কিক করতে যে লিগামেন্ট ইনজুরি হলো, অ্যাঙ্কেল স্প্রেইন হয়, এরকম কিন্তু খুব কমন একটা ইস্যু। আবার অনেক সময় পড়ে যায় খেলাধুলা করতে যেয়ে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই খুব কমন একটা ইস্যু, মানে যেটা আমরা বলি আঘাত পেলে সঙ্গে সঙ্গে দুইটা জিনিস করা। একটা হলো জায়গাটাকে ইমোবিলাইজ করে দেওয়া, মানে নড়াচড়া না করা। অনেক সময় আমরা এক্ষেত্রে ভুল করি, সেখানে আরও মাসাজ করি, বিভিন্ন রকম করি, সেক্ষেত্রে ওখানে তার মানে যে সফট টিস্যু ইনজুরি হয় সেটা আরও বেড়ে যায়। কারণটা হলো যে এমনিতেই ওখানে একটু সফট টিস্যু, লিগামেন্ট, মাংসপেশি এগুলো আঘাত হয়। তো ওখানে যদি আমরা আরও যদি মাসাজ করি সেক্ষেত্রে কিন্তু ইনজুরির পরিমাণটা বেড়ে যায়, সফট টিস্যু ইনজুরি। সেক্ষেত্রে আমরা বলি কমপ্লিট রেস্ট, সাথে আইস কম্প্রেশন দেওয়া, ঠান্ডা সেক দেওয়া। এখন অনেকের থাকে যে কারো হয়তো অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে বা একটা কোল্ড অ্যালার্জি আছে, সেক্ষেত্রে আমরা বলি কোল্ডের পরিমাণটা একটু কমানো। যেমন হয়তো তার উপরে একটা টাওয়েল দিয়ে সেটা দিয়ে আমরা বলি যে হ্যাঁ, আপনি আইস কম্প্রেশনে পরে যদি মনে করেন অ্যানালজেসিক কিছু টপিক্যাল ইউজের জন্য ক্রিম আছে বা জেল আছে, এগুলো জাস্ট রাবিং করবেন, লাগায় রাখবেন যাতে ব্যথাটাকে কমানো, বাট নট মাসাজ। কোনো মাসাজ বা অনেক সময় স্ট্রেসিং নিজেরা করে, সেক্ষেত্রে দেখা যায় একটু টানাটানি করে, সেটা বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আইস কম্প্রেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনার এখানে যেটা হয় যে ব্লাড সার্কুলেশনটা অনেক বেড়ে যায় ওটা হিলিং হওয়ার জন্য। সাথে অনেকে ভুল করে যে সঙ্গে সঙ্গে আরও গরম সেক দেয়, যার ফলে ওখানে দেখা যায় যে আরও মানে তার ব্লাড সার্কুলেশনটা অনেক বেড়ে যায়। হঠাৎ আঘাত পেলে অ্যাকিউট পেইন, সেক্ষেত্রে আমরা সবসময় আইস কম্প্রেশন সাথে কমপ্লিট রেস্ট এবং জায়গাটাকে একটু উঁচু করে রাখতে বলি, ইলিভেশন করে রাখতে বলি। যেমন পায়ে যদি আঘাত হয় পাটা একটু বালিশের উপর দিয়ে উঁচু করে রাখবে, হাতে যদি হয় তো একটু সিলিং ইউজ করবে, করে মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিবে, তাহলে দ্রুত এটা হিলিং হয়ে যায়। প্রফেশনাল অ্যাথলেটস যারা রয়েছে তাদের ক্ষেত্রে লিগামেন্টটা যখন ছিঁড়ে যায় তখন আসলে এটার দীর্ঘমেয়াদী কি ধরনের সাফার তাকে করতে হয়? লিগামেন্ট ইনজুরিটা আসলে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হলো যেটা প্রাথমিক, মধ্যম এবং খুব সিভিয়ার। যেমন প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি হয় সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ কমপ্লিট বিশ্রাম সাথে ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে তাকে হিলিং করানো সম্ভব হয়। আর যদি কমপ্লিট টিয়ার হয় তাকে তার অপারেশনের দিকে যেতে হয়। যেমন বিশেষ করে লিগামেন্ট ইনজুরি আমরা দেখি, তার হাঁটুর লিগামেন্ট ইনজুরিটা খুব কমন, বিশেষ করে ফুটবলারদের ক্ষেত্রে। তাদের যেমন বিভিন্ন কিক পজিশনে বা অনেক সময় দেখা যায় যে আরেকজন হয়তো কোনো কারণে আঘাত করলো পায়ে বা পড়ে গেল, তাদের লিগামেন্ট ইনজুরিটা খুব কমন। সেক্ষেত্রে এসিএল যেটাকে আমরা বলি এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পিসিএল পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই দুইটা লিগামেন্ট বেশি আক্রান্ত হতে দেখা যায়। এবং এক্ষেত্রে তার যদি কমপ্লিট টিয়ার হয়ে যায়, সম্পূর্ণ ছিঁড়ে যায়, সেক্ষেত্রে এসিএল কনস্ট্রাকশন বা এই ধরনের সার্জারি, আর্থোস্কোপিক সার্জারির প্রয়োজন পড়ে। আদারওয়াইজ আমরা দেখি মানে 60 থেকে 70% ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাদের অপারেশন লাগে না, বাট তাদের এই ডিউরিং রেস্টিং পিরিয়ড তাদের ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তার মাসেল লিগামেন্টগুলো, যেমন দেখেন একটা বিল্ডিংয়ে যদি 4টা পিলার দিয়ে একটা ঘর হয়, একটা যদি উইক হয়ে যায় বাকি 3টাকে যদি আমরা একটু স্ট্রেনদেনিং করি, শক্তি বাড়াই, তাহলে ও স্টেবল থাকবে। ঠিক তেমনই আমরা তার মাসেল লিগামেন্টগুলোকে একটু বিল্ড আপ করি, তার আদার্স যে লিগামেন্টগুলো আছে সেগুলোকে একটু শক্তিশালী করি, সাথে সাথে ও হিলিং হওয়ার জন্য একটা সুযোগ যদি পাই তাহলে কিন্তু অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়। লিগামেন্ট ইনজুরি সার্জারি করার পরে ব্যথাটা আবারও ফিরে আসে, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? এই ক্ষেত্রে একটা টিম ওয়ার্কের কথা বলি, সার্জন, ফিজিওথেরাপিস্ট উভয়ে মিলে এই কাজটা করা হয়। যে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনের কথা আমরা বলি, যে তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ যখন অপারেশনের পর্যায়ে যায়, তার কিন্তু অপারেশনের আগে পরে মিলে তার একটা ডিউরিং 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাসের মতো চলে যায়। এই সময়টায় তার মাসেলগুলো উইক হয়ে যায়, যার কারণে
তার ফিজিক্যাল ফিটনেসটাকে আবার স্বাভাবিক জায়গায় নিতে তাকে কিছু ট্রেনিং করতে হয়, তার মাসেল পাওয়ারটাকে বাড়ানো, তার এন্ডুরেন্স ট্রেনিং, স্ট্রেংথেনিং, এগুলো কিছু প্রোগ্রাম থাকে, সেগুলো একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্টের সাহায্য প্রয়োজন পড়ে। এবং এটা সব জায়গায় তাই হয়, ওয়ার্ল্ডের সব জায়গায়, কিন্তু আমাদের দেশে এই জায়গাটা একটু নেগলিজেন্সি আছে। অনেক সময় যিনি প্লেয়ার সেও হয়তো বিশেষটা গুরুত্ব দিতে চায় না, মনে করে যে না আমার এখানে একটু মানে অর্থনৈতিক ইস্যু থাকে, যার ফলে তার কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা কম থাকে। সেই অবস্থায় যখন আবার খেলতে যায় সে আবার রিকারেন্টলি ইনজুরিতে ভুগতে থাকেন। তো এক্ষেত্রে যদি কমপ্লিট রিকভার না হওয়া পর্যন্ত আসলে খেলাটা ঠিক না, কারণ হলো আপনি জানেন যে স্পোর্টসে মানে অল অ্যাবাউট ফিটনেস, এখানে কিন্তু ফিটনেসের একটা ইস্যু থাকে। তো এই ক্ষেত্রে আমরা পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনটাকে খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা বাইরের দেশে আপনি জানেন যে যারা স্পোর্টসের সাথে রিলেটেড, বিশেষ করে যারা একটু মানে সিঙ্গেল একজন প্লেয়ারের জন্য একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট তারা রাখে, যেমন আমরা যদি মেসির কথা বলি, রোনালদোর কথা বলি, তারা কিন্তু ওইভাবে এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ধরে নেয় যে আমার ফিজিক্যাল ফিটনেসের জন্য এরকম একটা মানে দরকার স্পেশালিস্ট। তো আমাদের দেশে এই জায়গাটা একটু সচেতনতার অভাব আছে, আমরা আশা করি আস্তে আস্তে সেই জিনিসটা বিল্ড আপ হবে। অনেক সময় দেখা যায় যে অর্থোপেডিক্সের সার্জন তারা সার্জারি করার পরে রোগীদেরকে পরবর্তী সময়টাতে ফিজিওথেরাপি নেওয়াটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা কিন্তু অনেক সময় তারা রোগীদেরকে অবগত করেন না। এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের দেশে একটু নেগলিজেন্সি আছে, বোথ মানে সার্জন এবং পেশেন্ট উভয়ের ক্ষেত্রেই। সার্জনরাও অনেক সময় বললেও দেখা যায় রুগীরা এটাকে একটু গুরুত্ব দিতে চায় না, মনে করে যে একটু বাসায় আমি কিছু এক্সারসাইজ করলে হয়তো এটা চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ার্কটা আসলে নিজে হয় না। এবং এক্ষেত্রে আরেকটা কিছু ইস্যুস থাকে, যেমন একটা মাসেলের অরিজিন, ইনসারশন, কোথায় তার মাসেলগুলো বিল্ড আপ করা দরকার, এটা একজন প্রফেশনালি জানতে পারে। সে যখন অ্যাসেসমেন্ট করবে তার একটা ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে কোন কোন জায়গায় উইকনেস আছে আমরা সেটাকে কিন্তু কাজ করে সেটাকে আবার রিকভার করার চেষ্টা করি। সো ইন জেনারেলি সাধারণ দৃষ্টিতে আমরা অনেক সময় দেখি যে একটা এক্সারসাইজ এরকম খুব সিম্পল, বাট এটার পিছনে কিন্তু আসলে একজন সাধারণ মানুষ যখন আমরা একটা হাত মুভমেন্ট করছি, পাটা নাড়াচ্ছি, সেটাও এক ধরনের এক্সারসাইজ, বাট এটাকে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ। আর যখন একজন ফিজিওথেরাপিস্ট একজন চিকিৎসার জন্য যে এক্সারসাইজটা করায় সেটা হলো থেরাপিউটিক এক্সারসাইজ, মানে রোগের জন্য সেই এক্সারসাইজটা। সো আপনি এই জিনিসটাকে দুইটাকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে। দেখতে একরকম মনে হলেও দুইটার কাজের ধরন বা তার নেসেসিটি অনুযায়ী যে এক্সারসাইজটা সেটা করাতে হবে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে খেলতে যাওয়ার পরবর্তী সময়টাতে তারা কোনো না কোনোভাবে হয়তো শোল্ডারে তারা আঘাত পান অথবা হাতের কোনো না কোনো জায়গায় তারা ব্যথা অনুভব করেন। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা, বা যদি এই ধরনের ব্যথার সম্মুখীন তারা হয়ে থাকেন কি করা উচিত? অনেকেই হঠাৎ করে 2-3টা ইনজুরি আমরা দেখতে পাই, তার শোল্ডারে ইনজুরি আমরা দেখি, যেমন রিপিটেটিভলি সে মুভমেন্ট করে, শর্ট করে, সো দেখা যায় যে তার ছোট ছোট ট্রমা হয়। এবং ওয়ার্ম আপ ছাড়া যখন খেলতে যায় তখন শোল্ডারে এফেক্ট করে, এলবো জয়েন্টে এফেক্ট করে, রিস্ট জয়েন্টে, এই 3টা জয়েন্ট আমরা এফেক্ট হতে দেখি। তো প্রথমে 1-2 দিন খেললে যে কোনো মানুষেরই কিন্তু একটু সারা শরীর ব্যথা অনুভব করে, এটা একটা ফিজিওলজিক্যাল রেসপন্স। বাট যখন দেখা যায় যে 2-3 দিন খেলার পরে তারা হঠাৎ করে দেখা যাচ্ছে শোল্ডার জয়েন্টে একটা নির্দিষ্ট পয়েন্টে এইভাবে তার ক্লিক করতে গেলেই পেইন হচ্ছে, তখন তাকে একটু নোটিশ করতে হবে যে কেন পেইনটা হচ্ছে। প্রত্যেকটা খেলাধুলার ক্ষেত্রে আমরা বলি যে আধা ঘন্টা বা 10 থেকে 15 মিনিট কিছু স্ট্রেসিং এক্সারসাইজ, কিছু ওয়ার্ম আপ করে নেওয়া, যেটাতে মাসেলগুলো রেডি হয় যে না আমি এখন খেলতে যাচ্ছি, ব্লাড সার্কুলেশনগুলো বাড়ে। কিছু ব্রিদিং এক্সারসাইজ করি তাহলে দেখবেন যে ব্লাড সার্কুলেশন বাড়বে, নিউট্রিশনাল যে ইয়েটা থাকে, অক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা বেড়ে যায়, তখন মাসেলগুলো রেডি থাকে যে আমি এখন সব ধরনের কাজ করতে পারি। তো এটা খুব যে কোনো খেলাধুলার ক্ষেত্রে ওয়ার্ম আপটা খুব ইম্পর্টেন্ট। খেলাধুলা করতে যে অনেকে আঘাত পাচ্ছে, কারো কারো ক্ষেত্রে মাসেলে পেইন হচ্ছে, কারো কারো ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেস হয়ে যাচ্ছে, তো এই ধরনের যে সমস্যাগুলি সেগুলোকে আসলে যেন আমরা একটু প্রিভেন্ট করতে পারি, এক্ষেত্রে মাসেল স্ট্রেংথের বিষয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ মাসেল পাওয়ারটাকে ঠিক রাখা, প্লাস সাথে হচ্ছে কিছু টেকনিক্যাল ইস্যুস থাকে, যেমন দেখা যায় যে আমরা অনেক সময় মাংসপেশি ব্যবহার করে খেলি, কিন্তু প্রত্যেকটা খেলার কিন্তু কিছু নিয়ম আছে। যেমন দেখবেন যে একজন লন টেনিস খেলছে, ওইখানে কিন্তু শক্তির প্রয়োগের থেকে তার টেকনিক্যাল ইস্যুটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে ব্যাটটা ধরবো, কিভাবে বলটা থ্রো করব, কিভাবে মারবো, এই জিনিসগুলো যদি না জানি তখন হয় কি আমরা এক্সেসিভ মাসেল পাওয়ার ইউজ করি, যে আমি জোরে মারতে হবে, কিন্তু টেকনিক্যালি মারলে অত ওর থেকে কম জোরে মারলেও বলটা দ্রুত যাবে। তো এই জায়গায় আসলে সব কিছুই একটা ট্রেনিংয়ের বা প্র্যাকটিসিং সেশনের দরকার পড়ে। তো এই জায়গায় আমাদের অনেকের ঘাটতি থাকে, যার ফলে এক্সেসিভ মাসেল পাওয়ার ইউজ করতে যে অনেক সময় আমরা আক্রান্ত হই বেশি, মাসেল ইনজুরি বেশি হয়। এবং আমরা শোল্ডার জয়েন্টে দেখি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ফর্ম করে, গ্রাজুয়ালি একটু ব্যথা থেকে আস্তে আস্তে শোল্ডার জয়েন্টটা ব্যথা হয়, ব্যথার কারণে মুভমেন্ট কম করি, জমাট বেঁধে যায়, তখন আমরা হাতের যে স্বাভাবিক কাজ করা, যেমন মাথা আঁচড়ানো, পিঠের দিকে নেওয়া, জামা কাপড় পরতে কষ্ট হওয়া, আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডারের দিকে যাই।
আর অনেকে এলবো জয়েন্টে আক্রান্ত হয়ে দেখা যায় টেনিস এলবো, আমরা নাম জেনে থাকবেন, বা গলফার্স এলবো, এই ধরনের রোগে আক্রান্ত হয়। রিস্ট জয়েন্টও মুভমেন্টটা তখন রেস্ট্রিক্টেড হয়। তো এগুলো আসলে অল অ্যাবাউট প্র্যাকটিস, এবং এখানে একজন ভালো ট্রেনারের সাহায্য নেওয়া দরকার পড়ে, যে আমি কিভাবে কোন কাজটা, মানে কোন খেলাটা কিভাবে খেলবো। প্রত্যেকটা খেলার কিন্তু আলাদা আলাদা আদর্শগত কিছু বিষয় থাকে যেগুলো আমরা সাধারণ মানুষ জানি না, কিন্তু আমরা যখন প্রফেশনালি কোনো মানুষের কাছ থেকে একটু সাহায্য বা তার জিনিসগুলো জেনে নিব, তাহলে ইনজুরির পরিমাণটা অনেক কমে যাবে। আমরা বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আলোচনা করেছি, আরও আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, সেকেন্ড। জি নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে, তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে, এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে, এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম, এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন, সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে, সেই সব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, 1/2 কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয়, তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড, এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে, সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে।
মেয়েরা তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা একটু হাই হিল পরতে পছন্দ করে, যেটা তারা মনে করে যে এটাতে তাদের কনফিডেন্স বাড়ে, তাদের বিউটিফিকেশনের একটা বিশাল একটা পার্ট। কিন্তু এই হাই হিল কি আসলে তার হাড়ের বা মাসেলের কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে? একটা অ্যানাটমিক্যাল যে পোশ্চার আমাদের শরীরে নর্মালি থাকে সেটার একটা ব্যতিক্রম ঘটে যখন আমরা হাই হিল পরি। আপনি এখানে দেখেন যে আমাদের হিলের অংশটা উঁচু হয়ে যায়, টোটা নিচে থাকে, তো পায়ের প্রেশারটা মানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু পড়ে যায় আমাদের পায়ের নিচে, যার কারণে ওখানে আমাদের প্ল্যান্টার ফ্যাসিলিটিস নামে একটা সমস্যা আমরা প্রায়ই দেখতে পাই যে অনেকের সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে ব্যথা হচ্ছে, একটু হাঁটাচলা করলে কমে আসে। এটা কিন্তু ওই পায়ের যে নিচের যে মাংসপেশি এবং যে স্কিনের নিচে একটা ফাঁসার মতো একটা জিনিস থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ফাঁসা বলি, সেটাতে ইনফ্লামেশন হয়ে প্ল্যান্টার ফ্যাসাইটিস আমরা পাই। এছাড়া দেখা যায় যে টিএ বলে আমরা টেন্ডোএকিয়ালিস, সেখানেও একটা স্ট্রেস পড়ে, হ্যাঁ, পায়ের গোড়ালি রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস তৈরি হয়, এটা একটা কারণ। এছাড়া দেখা যায় যে আমাদের হিপ জয়েন্টের প্রবলেম তৈরি করে। দেখবেন যে যখন আমরা পাটা উঁচু করে রাখি তখন পেলভিক টিল্ট নামে আমাদের একটা জিনিস আছে যেটা চেঞ্জ হয়ে যায়। তো এবং নি জয়েন্ট, এই ওভারঅল হিপ, নি এবং অ্যাঙ্কেল, এই তিনটা জায়গা এবং পায়ের তলার যে অংশটা, বিশেষ করে আঙ্গুল এবং গোড়ালির মাঝখানের যে অংশটা, এইখানে স্ট্রেস, ওভার স্ট্রেস পড়ে। তো এই জন্য আমরা লং টাইম ইউজ করতে না করি আমরা হয়তো বলি যে ডিউটি কসমেটিক পারপাস, অনেকে হয়তো একটা প্রোগ্রামে যাচ্ছেন কিছু সময়ের জন্য পড়লেন, কিন্তু অনেকে আছে প্রলং টাইম ইউজ করে, যারা অফিসিয়ালি অনঅফিসিয়ালি সবসময় ব্যবহার করে, তাদের জন্য এটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খেলাধুলা এবং বিভিন্ন আঘাতজনিত কারণে যে ব্যথাগুলো হয়ে থাকে সেই সম্পর্কে চমৎকার কিছু ধারণা আমাদেরকে দেওয়ার জন্য শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মাসিক তো একটা রেগুলার নির্দিষ্ট নিয়মে হয়। সাধারণত মাসিকের ডিউরেশনটা 21 দিন থেকে যদি 35 দিনের মধ্যে হয় প্রতি মাসে, তাহলে সেটাকে আমরা নিয়মিত মাসিক বলবো। কিন্তু যদি নিয়মিত মাসিক থেকে কোনো ডেভিয়েশন হয়, যে তার ডেটের সমস্যা হলো, হয়তো 21 দিনের আগে হচ্ছে অথবা 35 দিনের পরে হচ্ছে, অথবা পরিমাণে সাধারণত 7 থেকে 7 দিনের বেশি থাকার কথা না মিনিস্ট্রেশন, কিন্তু এবং মাসিক যখন শুরু হয় তখন প্রথম দিনে একটু কম হয়, তারপরে দ্বিতীয় তৃতীয় দিনে একটু বেশি হবে, 4 ডে থেকে কমে যাবে এবং 7 দিনের মধ্যে সাধারণত ভালো হয়ে যায়। তো যদি 7 দিনের বেশি হয় সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলবো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।